স্থির চিত্রে তাকালো। জমাট গলায় শুধালো, আপনি কে? এমন কেন করছেন? আকাশসম বিরক্তির সহিত এরিক মুখশ্রী কুঁচকে নিল। তার চোখে মুখে দারুণ বিরক্তি, কণ্ঠে বিরক্তি মাখিয়ে বলল, এতবার একই কথা রিপিট করতে পারবো না। এই ওকে ধরতো, আগে উষানের প্রাণ ভ্রমরা সুন্দর করে মেরে নেটওয়ার্কের বাহিরে পাঠাই। মীরা হতবিহ্বল চোখে চাইল উষানের পানি। দৃষ্টি ফেলতেই উষান তাকে নেত্র ইশারে কিছু বলল। মীরা বুঝতে পারল তা। শুকিয়ে চৌচির হওয়া গলায় সিক্ততা প্রদানের জন্য পরপর ৩-৪টা ঢোক গেল সে। দুজন লোক যখন তাকে ধরার জন্য আসছিল তখন মীরা উপস্থিত 5টি মানুষের চক্ষু অগোচরে নিজের হিজাবের লম্বা লম্বা পিনগুলো খুলে হাতে নিল। পিনগুলো বেশ বড়। দুজন ব্যক্তি এগিয়ে আসা দেখে ওশান তার হাতের রশিগুলো সম্পূর্ণ রূপে খুলল। প্রায় অনেকক্ষণ যাবৎ পিছন হতে তার ছুরিটা দিয়ে অল্প অল্প করে রশি কাটছিল সে। অবশেষে কাটা শেষ। তার দুহাত বর্তমানে মুক্ত। মীরা পেছন হতে দুজন এগিয়ে আসা পরপরই মীরা সামনে ঘুরে থাকা অবস্থায় হাতের ডগায় সূক্ষ্ম পিন দুটো নিয়ে হাত উল্টো করে দুজনের চোখের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ লোক দুটো আর্তনাদ করে ওঠে। মেঝেতে পড়ে থাকা পিস্তল হাতে নিয়ে মীরা এবার গুলি ছুড়ে দিল। সেকেন্ডের মাঝে দুজন মৃত্যুবরণ করে। মীরার হাত তখন কাঁপছে ক্রমাগত বিরতিহীন ভাবে। উপস্থিত বাকি সকলেই স্তব্ধ। তারা ভাবতে পারেনি মীরা এমনটা করতে পারবে। ওশান উঠে দাঁড়িয়ে বাকি 3 জনের মাঝে দুজনকে গুলি ছুড়ে মারে। গুলি দুটো সঠিক নিশানা অনুসারে গিয়ে লাগে সেই দুজনের মাথার মাঝখান বরাবর। বাকি রইল একজন। সে এগোচ্ছিল মীরার প্রতি। মীরা অপ্রতিভ চোখে চেয়ে নিচে পড়ে থাকা পিস্তল পল্লব ফেলার পূর্বেই হাতে তুলে গুলি ছুড়ে 5ম জনের দিকে। অতঃপর আরও একটি এবং অবশিষ্ট সেই একজন প্রাণহীন দেহ নিয়ে মেঝেতে আশ্রয় পড়ে। এরিক নির্বাক ভূমিকায় সব কিছু দেখছিল এতক্ষণ যাবৎ। মস্তিষ্ক তার শিথিল হয়ে এরপর সে সজাগ হলো। তাকে কিছু একটা করতে হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। তার হাতের পিস্তলটা নিয়ে দৌড় লাগালো মীরার নিকট। মীরার পিছে গিয়ে মীরার মাথায় পিস্তল ঠেকালো। মুহূর্তে সে তৈরি করে ফেলল একটি সিনেম্যাটিক পরিবেশ। ওশান মীরার দিকে এগোতে নিয়ে থামল। এরিকের কাণ্ডজ্ঞান দেখে সে হেসে ফেলল। তোর মতো পুরুষের কাছে আসলে এটাই আশা করা যায়, সরাসরি পারলে আমার মুখোমুখি হ। ওশানের কথা শ্রবণ মাত্রই এরিকের রাগে ফেটে পড়ল। সে মীরার কাঁধ চাপটে ধরে ওশানের বাম হাতে গুলি ছুঁল। গুলিটা লাগলো ওশানের বাহুতে। মীরা চেঁচালো। তার নেত্রযুগল অস্থির চিত্তে ওশানের পানি নিবদ্ধ হলো। ব্যাকুল কণ্ঠে শুধালো, আল্লাহ, উষান, তুমি ঠিক আছো? দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নিয়ে ওশান তাকালো সম্মুখে। মাথা উপর নিচে হেলিয়ে জানালো সে ঠিক আছে, কিন্তু মীরার মন মানল না। ওশান এর বাহু থেকে অনবরত রক্ত ঝরছে। মুখশ্রীতে তার যন্ত্রণার আঁচ। ওশান নিজেকে সামলে নিল মুহূর্তে। আঘাতপ্রাপ্ত স্থান ধরে শটান হয়ে দাঁড়ালো। কঠিন গলায় বলল, ওকে ছাড় এরিক, তোর সমস্যা আমার সাথে, ওর সাথে না। ওকে যেতে দে। সমস্যা আমার তোদের দুজনের সাথে। ওকে তো পরে মারবো ভাবছিলাম, আজ হুট করেই পাখি খাঁচায় ধরা দিল। তুষার বর্তমান হাল ওর জন্য। ওকে তো আমি কি করে ছাড়ি। তুলসী নামটা বিদ্যুৎ স্পষ্টে নেয় মীরার মস্তিষ্কে বাড়ি খেল। তাহলে এতক্ষণ যাবৎ যা হচ্ছে তার মূল হোতা কি তুলসী? মীরা সচেতন চাহনি মেল পিছনে একবার। এরিক তৎক্ষণাৎ মীরার ঘাড়ে গুঁতো দেয় পিস্তল দিয়ে। মীরা ফের সম্মুখে দৃষ্টিপাত আবদ্ধ করে। মীরা খুবই সপ্তপনে পরিহিত পোশাকের নিচে গুজে রাখা উষানের দেওয়া ছোট্ট ছুরিটা সে বের করে নেয়। আস্তে ধীরে এরিককে বুঝতে না দিয়ে ওশান বেসামাল চাহনি নিক্ষেপ করে রয়েছে। মীরা ঠিক কী করতে চাচ্ছে তা হয়তো সে বুঝতে পারল। চট করে দৃষ্টি সরল। মীরা ততক্ষণে হাতের ছুরিটা হাত পিছে নিয়ে কায়দা করে এরিকের পেটে ঢুকিয়ে দিয়েছে। এরিক হাতের পিস্তলটা মাটিতে ফেলে আর্তনাদ করে পিছু সরল। পেট দিয়ে তার গলগল করে রক্তিম তরল পদার্থ দেহের বাহিরে
বের হচ্ছে। ওশান দৌড়ে গেল এরিকের নিকটবর্তী, হাতে থাকা নিজস্ব পিস্তলটা দিয়ে এবার দুটো গুলি ছুড়ে দিল এরিকের বক্ষস্থলে। তৃতীয় গুলি ছুঁল মাথা বরাবর মাঝখানটায়। শ্বাস রুদ্ধকর পরিস্থিতি ইতি হলো সেই লহমাতেই। তোমার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে। মীরার উদ্গ্রীবতা দেখে ওশান মিলান হাসলো। তার বাহুতে এখন তেমন একটা ব্যথা অনুভূত হচ্ছে না। ওশান হাত বাড়িয়ে মীরার গাল স্পর্শ করলো। মীরা কাঁপছে তখন। কাঁপাকাঁপির কারণটা ওশানের জানা আছে। মোলায়েম কণ্ঠে সে শুধালো। ঠিক আছে তুমি? ভয় লাগছে? মীরা ফ্যাল ফ্যাল করে তাকালো, প্রশ্ন করলো। ভয় কেন লাগবে? হুম, বাদ দাও। ছুরিটা রেখেছিলে কাছে? আমি তো ভেবেছিলাম ফেলে দিয়েছো। ফেলেই দিতে চাইছিলাম, পরে মনে হলো রেখে দেই। ভালো করেছো। আজ কেমন দারুণ কাজে লাগলো দেখলে না? আমার কথা তো শোনো না, বদমাস। ওশানকে টেনে মীরা একটা কামড়ে নিয়ে গেল। সে এগুলো কাপাটের কাছে। এখানে ফার্স্ট এইড বক্স আছে, মীরা জানতো তা। ফার্স্ট এইড বক্স এনে মীরা ওশানকে উদ্দেশ্য করে বলল। শার্ট খুলো তো, ড্রেসিং করতে হবে। ওশান বিনা বাক্যে তাই করল। শুয়েছিল সে, উঠে বসে শার্ট খুলে ফেল। ইউনিফর্ম পরা ছিল সে। নষ্ট হয়ে গিয়েছে তার ইউনিফর্মটা রক্ত মেখে। প্রথমবার ওশানকে মীরা বোধহয় শার্টলেস অবস্থায় দেখল। মীরার উচিত এখন লজ্জা পাওয়া, চরম লজ্জা, কিন্তু সে পেল না। স্থিরচিত্রে কপাটে হাতে রক্ত পরিষ্কার করছিল। ড্রেসিং শেষে ব্যান্ডেজ করতে নিবে তৎক্ষণাৎ ওশান বলল মীরাকে। ওহ, ব্যান্ডেজ করো না, গুলি ভেতরে রয়ে গেছে, বের করতে হবে। এই মুহূর্তে ভীষণ অসহায় রূপে দেখা গেল। তার পক্ষে কিছুতেই মাংস খুঁজে গুলি বের করা তো আর সম্ভব না, কিছুতেই না। সে ধরা গলায় বলল। চলো হসপিটালে যাই। আমার পক্ষে গুলি বের করা সম্ভব না। দ্রুত ওঠো। আলসেমিনি ওশান উঠে বসল। মুখশ্রীতে তার বিরক্তি মাখা। ফার্স্ট এইড বক্স থেকে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সে এগুলো ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলল। এটা আমি নিজেই করতে পারবো, হসপিটালে যাওয়ার দরকার নেই। আরশিতে নিজের ক্ষত স্থানটা গভীর চোখে দেখল কতক্ষণ ওশান। গুলিটা আটকে রয়েছে হাড্ডিতে, বের করতে বেশ বেগ পেতে হবে। সে সার্জিক্যাল ছুরিটা হাতে নিল, খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে লাগলো গুলিটাকে। মীরা তখন হাত পা অবশ্যই তার। লোকটা কি মানুষ? এভাবে গুলি বের করছে, ব্যথা পাচ্ছে না। চেয়ারে দেখে তো মনে হচ্ছে খুব মনোযোগ সহকারে সাধারণ কোনো কিছু করছে। যন্ত্রণার বিন্দুমাত্র আজ নেই মুখশ্রীতে। ছুরিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলি বের করা শেষে ওশান ফিরে এলো নিজের আগের স্থানটায়। তুমি কি মানুষ? ওশান দুর্বদ্ধ হাসলো, মোলায়েম কণ্ঠে শুধালো। না তো, আমি মানুষ না, আমি জিন, ভ্যাম্পায়ার অর সামথিং। তোমার আমাকে কোনটা মনে হয়? ফাজলামো করবে না। ফাইজলামো কই করছি জান? ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করবে না। ওশান শব্দ করে হেসে ফেল, ক্লান্ত দেহ এলিয়ে দিল তুলতুলে বিছানায়। মীরা এবার নরম হাতে ব্যান্ডেজ করে দিল। মীরাকে দেখতে দেখতে ওশান জিজ্ঞেস করলো। হঠাৎ আমাকে মানুষ মনে হলো না কেন তোমার? কিসের পরিপ্রেক্ষিতে এই কথা বললে? মীরা ব্যান্ডেজ করা শেষ করলো, জবাব দিল। যেভাবে গুলি বের করেছিলে ব্যথা লাগেনি? তো না। হাসতে হাসতেই গম্ভীর হলো ওশান। কেমন অন্যমনস্ক হলো, ফের বলে উঠল। রাহনুমা আম্মুর চোখ দুটো ঠিক এভাবেই উঠিয়ে নিয়েছিল মীরা, জানো? আহত দৃষ্টিতে তাকলো মীরা। ওশানের অন্তরস্থলের প্রতিক্ষণে ঠিক কিরূপ প্রলয় বয়ে যায় তা বুঝি সে আন্দাজ করতে পেরেছে। তার মাঝে মধ্যে শ্বাস রুখে আসে। এই ভেবে ওশান আসলে কেমন আছে, আসলেই কি ভালো আছে? মীরা তো মনে হয় না তা। ওশান রুমিসার কঠিন মৃত্যু দেখেছে নিজের আখিদয় সম্মুখে। লোকটার কি ভালো থাকার কথা, স্থির চিত্তে প্রশান্তি পাওয়ার কথা। ওশান উঠে বসল, কাবাডি কি ইউনিফর্ম খোঁজা শুরু করলো। কর্মস্থলে অনুষাট পরে তো আর যাওয়া যায় না, কিন্তু তার ইউনিফর্ম নেই এখানে। সব উজানের পাশেই। তপ্ত শ্বাস ফেলে বিরক্তিতে অধৈর্যরা চয় নেই করল সে। এদিকের জন্য তার আজকের পুরো দিনটাই মাটি। ঢাকায় এসেছো কেন? তোমাকে না বললাম
চট্টগ্রাম যেতে। কোনো কথা শোনো না মীরা, চলো তোমাকে উজানের ফ্ল্যাটে দিয়ে আসি। কাল সকালেই ঢাকা ছাড়বে তুমি। কথার হেরফের যেন না হয়। মীরা নড়িচড়ে বসলো, জেদ ধরে বলল, যাব না। কি করবে? মারবে? দরকার পড়লে তাই করব, চড়াবো ধরে মেয়ে। আর চোখে ওশানকে দেখে উঠে দাঁড়ালো মীরা। কি পরিমাণ বদ লোকটা ভাবা যায়। মীরা ওশান ড্রয়িং রুমে আসতে লাশগুলো দেখে মীরা কেঁপে উঠল। মনে পড়ল সে জীবনে প্রথমবারের মতো মানুষ মেরেছে বিনা দ্বিধায়। মীরাকে থামতে দেখে অন্যমনস্ক হয়ে মনমারা হতে দেখে ওশান বিষয়টা ধরতে পারল। সে মীরার নিকট এগিয়ে মোলায়েম কণ্ঠে বলল, রিল্যাক্স মীরা, ওরা খারাপ মানুষ। খারাপ মানুষকে মারা কোনো গুনাহের কাজ না, কোনো দোষেরও কাজ না। মাইন্ড ফ্রি করো। দেখি তাকাও আমার দিকে। এই মেয়ে। মীরা তাকালো। নেত্রপল্লব ফেলছে সে বারংবার। কোনো মতে নিজেকে সামলে পড়ল। ওদের লাশ কি করবে? আমি কিছুই করব না। উজানকে আসতে বলেছি মেসেজ করে, ও দেখবে বাকিটা। আর ওদের মেরে ফেলার উপযুক্ত কারণ আমি হেডকোয়ার্টারে দেখিয়ে দিব, যদিও প্রয়োজন হবে বলে মনে হয় না। এখন চলো, আমার লেট হচ্ছে। যাত্রাপথে এদিকের এরূপ আচানক হামলা করার কারণটা ওশান মীরাকে খুলে বলল। কায়দা করে চতুরতার সাথে এড়িয়ে গেল সে দোষী। কেন মীরাকে মারতে চেয়েছে সে ব্যাপারটা মীরাও তেমন ধ্যান দিল না। সে ভাবছে অন্য কিছু। হঠাৎ করেই নিজে খুন করার ব্যাপারটা তার মাথায় জেঁকে বসেছে পাকাপোক্তভাবে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই মীরা হুঁশে আসলো। নেমে যেতে গেল ওশানের পেছন হতে বাধা প্রদানে সে থামল। পিছন ফিরে বলল, কি হয়েছে? জবাব দিল না ওশান। সে মীরাকে কাছে টেনে কপালে অধর ছোঁয়ালো। পরপর মীরাকে তাড়া দিয়ে গাড়ি থেকে বের করে একটানে মীরা দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। মীরা সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ। একরাশ ত্রপাকে মনের অন্তর্মহলে পুড়ে নিয়ে সে ফিরে চলল। সিলেটের এক গ্রামাঞ্চলে কাল আকাশপথে হামলা হয়েছে। বোমা হামলা, হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় নিহত হয়েছে প্রায় 50 মানুষ। ফসলি জমি, সেখানকার কিছু ঘরবাড়ি তৎক্ষণাৎ বোমা নিক্ষেপ করার কারণবশত ধ্বংস হয়ে ছাই। আচানক এমন কাণ্ডে এয়ারফোর্স যখন হেলিকপ্টার নিয়ে ছুটল আকাশপথে, সেই হেলিকপ্টারটাকে আয়ত্তে আনার জন্য, তৎক্ষণাৎ দেশবাসীকে চমকে দেওয়ার জন্য ঘটল আরেক কাঙ্ক্ষিত ঘটনা। বিকট এক শব্দে সেই হেলিকপ্টার ব্লাস্ট হয়ে আকাশপথ থেকে ছিটকে ভূমিতে আসতে পড়ল। সেই ক্ষণটাই আরও হতহতের কাণ্ড ঘটল। আগুনে লাভা গাছে পড়ে আগুন লাগলো। পুরো দেশের মানুষের তখন স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ়। প্রতিরক্ষা বাহিনীর মাথায় হাত। কি থেকে কি হয়ে গেল তাদের পরিকল্পনা ভেস্তে গেল। এই বোমা হামলা থমকে রয়েছে যখন দেশের মানুষের বুঝতে বাকি নেই 1999 সালে সেই ধ্বংসযোগ্য পরিস্থিতি আবারও সৃষ্টি হতে চলেছে। অম্বরে অর্ধবিদ্যা নেই চাঁদ উঠেছে। চাঁদের স্বচ্ছ ঝলমলে রোশনি তখন বাতাবরণ জুড়ে চাদরের ন্যায় বিছিয়ে রয়েছে। পশ্চিম দিক থেকে আসা থমথমি সমীর জানান দিচ্ছে আজকের রাতটি হবে উত্তপ্ত, ভ্যাপসা গরমের কাহিল অবস্থা। গুমট অম্বরে মেঘ নেই, তিমিরাবৃত কুলসিত আধারে বিলীন অন্তরিক্ষ। চাঁদের ঝলমলে আলো গায়ে লাগাতেই মীরা মাতৃ বারান্দায় এসে বসল। তার মুখ শুকনো ফ্যাকাশে, কোমর অবধি চুলগুলো থমথমে তপ্ত অনিলের ছোঁয়া পেয়ে এলোমেলো হয়ে উঠছে। মীরা পা গুটিয়ে বসল মেঝেতে। তার মলিন দৃষ্টিপাত আবদ্ধ করল দূর আকাশের স্বচ্ছ চকচকে চাঁদটার দিকে। চোখের কোণে তার অবহেলায় লেপ্টে থাকা অসুরা রোশনির দর্শন পেয়ে চিকচিক করে উঠল। ঠোঁট ভেঙে আচানক কান্না আসলো মীরার। কান্না উপচে আসল দুঃখে নয়, রাগের প্রকোপে। মীরা যখন মাত্র অতিরিক্ত রেগে যায় তখন তার কান্না পায়। কান্নার দলাটাকে সে পরপর দুমড়ে মুছে ভেতরে পুড়ে নিল। স্বগোক্তি করল, পৃথিবীর চরম বদমাশ লোক তুমি ওশান। তোমাকে সামনে পেলে আমি। পরবর্তী শব্দটা শব্দ ভাণ্ডারে খুঁজতে গিয়ে মীরা স্বগোক্তি করা থামালো। পরক্ষণে শব্দটা খুঁজে পাওয়া গেল। সে তা উচ্চারণ করল না, মৌন রইল। তার নিকট বিষাক্ত লাগছে সবকিছু।
কারণ ওশান যেদিন তাকে উজানে বাড়ি পৌঁছে দিয়ে গায়েব হলো, সেই যে আর দেখা নেই তার। মাঝে ওশান মীরাকে একবার ফোন দিয়ে বলেছিল যাতে সে চট্টগ্রাম ফিরে যায়। মীরা ওশানের কথা শুনিনি, তার আদেশ মানেনি, অনুরোধ রাখিনি। মীরা সেই মুহূর্তে একটাই জেদপূর্ণ আবদার, মীরা চট্টগ্রাম যাবে না মানে যাবে না। সে ঢাকায় চাকরি করবে, মায়ানকে এখানে নিয়ে আসবে। মাহাতি তো আর দেশে নেই, সুইজারল্যান্ডে গিয়েছে ব্যবসায়িক কাজে। 2 বছর হলো, তাও ফেরেনি এখনো। মীরার এখন জেদ দেখে ওশান চুপ ছিল, কিছু বলেনি। মনে মনে প্রথমবার আফসোস করলো কেন সে তার বিপরীত ধর্মী নারীর প্রেমে পড়ল না। ওশান মীরা একই স্বভাবের, জেদি এবং বড্ড বেশি রকচটা। মানুষ পড়ে বিপরীত ধর্মী মানুষের প্রেমে, আর মীরা ওশান তার পড়েছে তাদের স্বভাবেরই ব্যক্তির প্রেমে। মীরা ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ফুপির কাছ থেকে মাইনকে নিজের কাছে নিয়ে এসেছে চট্টগ্রামে গিয়ে। এখন সে রুহি, টুইঙ্কেল আর মায়ান একসাথেই থাকে। মীরা চাকরি খুঁজছে, হয়েও যাবে হয়তো অল্প কয়েকদিনের মাঝে। ওশান ভীষণ ক্ষুব্ধ, মীরা কেন তার কথা শোনে না। সে কি আর মীরার ক্ষতি চাই? না তো। এই করে দুজন কথা বলা বন্ধ। আজ 12 দিন হবে কথা বলাটা বন্ধ মীরার তরফ থেকে। ওশান্ত চরম ব্যস্ততার কারণে তার অভিমানীর সঙ্গে একদণ্ড কথা বলতে পারছে না। পর্দার আড়াল থেকে মীরার অবস্থা পর্যবেক্ষণ করে টপাটপ 2 থেকে 4টা মীরার ছবি তুলল রুহি। তারপর সেটা ছবিগুলো পাঠালো ওশানের ইনবক্সে, সাথে মেসেজ দিল, আপনার জন্য মেয়েটা দিন দিন সন্ন্যাসী হয়ে যাচ্ছে ওশান ভাই, প্লিজ কাম ব্যাক সুন। মীরাকে মানুষ থেকে সন্ন্যাসী হওয়ার থেকে বাঁচিয়ে নিন। আমি অবশ্যই চাই না আমার একটা মাত্র বান্ধবী এমন সন্ন্যাসী হয়ে দিনকে দিন মাথা পাগল হয়ে ঘুরে বেড়াক। মিটিংয়ে ছিল, মিটিং শেষ হলো মাত্রই, আর সঙ্গে সঙ্গে তার ফোনে মেসেজ টিউন এর শব্দ প্রতিধ্বনিত হয়ে কানে এসে বাজল। মিটিং রুম থেকে বের হতে হতে ওশান তার সেল ফোনে আসা মেসেজটা চেক করলো। রুহির মেসেজ, মেয়েরা ছবি পাঠিয়েছে কয়েকটা, সাথে ক্ষুদ্র বার্তা। সেই ক্ষুদ্র বার্তাটিকে রেখে ওশান ছবিতে ক্লিক করলো। মীরার প্রতিচ্ছবি চক্ষুর সম্মুখে স্পষ্টত হতে তার বক্ষস্থল শিথিল হলো। বই কি, তবে মীরার হাল দেখে সে কিঞ্চিত কপালের চামড়া কুচকাল। মীরার মুখশ্রীতে রাগের আঁচ, সাথে অন্তঃস্থলে অদৃশ্য চাপা কষ্ট ফুটফুটে অবস্থায় ফুটে রয়েছে। ওশান হতাশ দৃষ্টিতে আরেকবার মীরাকে পরখ করে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোন বন্ধ করে দিল। সামনে এগিয়ে যেতে যেতে বিড়বিড়ি বলল, রাগ করার কথা আমার, উল্টো রাগ করে বসে আছে সে। 25 মিনিট যাবৎ একই ভঙ্গিতে বসে থাকার পর মীরার হুট করে মনে হলো সে বোকামি করছে, সঙ্গে ন্যাকামিও। এসব করা কি তার মানেই? 25টা বছর পেরিয়ে আজ রাতে সে 26 বছরে পা দিতে চলেছে। তার তো থাকা উচিত একদম কঠিন রূপে ম্যাচিউর হয়ে। সে কিনা এত বড় দামড়া মেয়ে হয়ে টিপিক্যাল কিশোরীদের মতো আচরণ করছে। আশ্চর্য তো, হলোটা কি তার? গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো মীরা। কক্ষে পা রাখতে প্রখর শব্দ কর্ণপাত করে তার কান এঁটেল। ভীষণ রকমের বিরক্তি নিয়ে সম্মুখে পূর্ণপাত দৃষ্টি আবদ্ধ করতে সে চমকালো, বাকরুদ্ধ হয়ে রইল। হ্যাপি বার্থডে মীরা। রুহি, উমাইশার সাথে আরো কয়েকজনের জোরালো চেঁচানো সুর। উজানের কোলে মায়ান, সে বোনের দিকে হাসি মুখে তাকিয়ে। টুইঙ্কেল দৌড়ে সে মীরাকে এক প্রকার জাপটে ধরল। মীরা হাঁটু গেড়ে বসে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল তার হাতে লুকানো ছোট্ট বাক্সটা তার এবার সামনে আনলো, বলল, তোর বার্থডে গিফট মিষ্টি, খোলো এটা। টুইঙ্কেলকে এক হাতে জড়িয়ে মীরা ছোট্ট বাক্সটার র্যাপিং পেপারটা খুলে বক্সের বদ্ধমুখ উন্মুক্ত করে দিল। ভেতরে ছোট্ট একটা প্রজাপতি ক্লিপ, বেশ আকর্ষণীয়। মীরা টুইঙ্কেলের গালে চুমু খেল, বলে উঠল, গিফটটা খুব বেশি সুন্দর প্রিন্সেস, থ্যাংক ইউ। কাকে দিয়ে আনিয়েছো এটা? লাভজাব এনে দিয়ে এসছি। মীরা সামনে এগোলো। উমাইশা তাকে জড়িয়ে ধরল। উজান, রুহি উইশ করলো তাকে। মান লাভ দিয়ে উজানের কোল থেকে নেমে মীরার পাশ ঘেঁষে দাঁড়ালো। টুইঙ্কেলের দিকে সে কটমট চোখে তাকালো। তার মতে এই মেয়েটা আসার পর থেকে মীরা তাকে কম ভালোবাসে, তাই সে টুইঙ্কেলকে সহ্য করতে পারে না। দেখলে ঝগড়া করে, তবে তা মীরার দৃষ্টি অগোচরে।
তোমরা কখন আসলে আপু? এই তো একটু আগে উজান নিয়ে আসলো। আজ যে তোমার বার্থডে, এটা আমাদের উজান ফোন করে জানালো। বলল তোমার বাসায় একটু যেতে, ওর না বললেও আমি চলে আসতাম। রাত 11:50 পর্যন্ত সবার খোশগল্প চলল। অতঃপর মীরার জন্য অর্ডার করা কেক এসে পৌঁছাতেই সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিল। মীরা হাঁসফাঁস করছে, বারংবার সদর দরজার প্রতি গভীর চাহনি নিক্ষেপ করছে। উষান কি আসবে না? এত রাগ, এত ক্ষোভ। মীরা আচানক দ্বিধা ফেলে সবার সামনে জিজ্ঞেস করে বসল। আপু, উনি কি আসবে না? উমেশা ধরতে পারল না কথাটা, সে প্রশ্ন করল। এই উনিটা কে? মীরা ইতস্তত বোধ করে জবাব দিল। উষানের কথা বলছিলাম। ও না, ও আসবে না, ওর নাকি দরকারি কাজ আছে। মীরার হঠাৎ মন খারাপ হলো, বুক ব্যথা হওয়ায় মতো মন খারাপ, ভীষণ ভীষণ মন কেমনের গল্প নিয়ে সে কেক কাটল। তার চারপাশে হুষ্টচিত্র তাকে ঘিরে, অথচ সে মনমরা। মলিনতা তার কাউকে বুঝতে দিল না। হাসি হাসি মুখে কয়েকটা প্রহর পার করতে দিল। পার করে দিল। রাত বাড়ল। তখন রাত 3টা হবে। যে যার মতো ঘুমাতে চলে গেছে। মীরা সব গুছিয়ে নিজের কামরায় আসলো। দরজা ফিরিয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাঁদল কতক্ষণ নিজ মনে, পরক্ষণে নিজেকে শক্ত করে উঠে বসলো। এভাবে কাঁদলে কি হবে? কিছুই না, কিচ্ছুটির সমাধান হবে না। কান্নাকাটি শেষ? বিরক্তিমাখা কণ্ঠ, বড্ড চির পরিচিত মীরার এই কণ্ঠস্বরটা। চমকিত হয়ে সে পিছনে ঘুরল। উষান বসে সোফায় আয়সি ভঙ্গিতে। তার তাকানো মাত্রই সে উঠে দাঁড়ালো। হাতের সেলফোন মীরার সামনে ধরে বলল, আধা ঘন্টা যাবৎ বসে আছি। কতক্ষণ কাঁদতে পারো তুমি তার হিসাব করলাম। গড, প্রায় 35 মিনিট 12 সেকেন্ড ধরে কাঁদছ। এত চিৎকাদুনি হলে কবে? রাগ, রুষ্ট চিত্রতা, বাহারি কন্দন, অনুভূতি পুরো এক সংমিশ্রণ। মীরা কোনটা রেখে আগে কোন অনুভূতিটাকে প্রকাশ করবে তা ভেবে ভেবে একটু অন্যমনস্ক হলো। তারপর আচানক লাফিয়ে উঠে ওশানের শার্টের কলার চেপে ধরে ধমকে বলল, তো লোক ফাজলামো হচ্ছে, তোমাকে আমি চড় লাগাবো আজ। ছি। ওশান রসিকতা সুরে প্রতি উত্তর করল, তো লাগাও, নিষেধ করেছি? এই নাও গাল দিলাম বাড়িয়ে, জলদি করো, অনেক কাজ আছে আজ। মীরা থাপ্পড় লাগলো না, বরং চিমটি কাটলো জোরে। ওশান হেসে গাল সরিয়ে নিল, বলল, ব্যাস এতটুকুই? এতদিনের জমে থাকা ক্ষোভের মাত্র এতটুকু শাস্তি? মীরা নিরুত্তর। ওশানের শার্টের কলার ছেড়ে সরে গেল সে। মীরা সরতে ওশান তাকে আপাদমস্তক দেখে সূক্ষ্ম নজরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষে মীরার প্রতি দৃষ্টি ফেলে শুধায়, লাল রঙে তোমাকে একদম টমেটোর মতো লাগছে মীরা। তোমার নাক, গালও লাল, পুরো আস্ত একটা টমেটো। কথার কি ছিরি? ওশান হেসে ফেল, বলল, লাল শাড়িতে তোমাকে এতটা সুন্দর লাগবে জানলে আমি অন্যান্য রঙের শাড়িগুলো না এনে শুধু এই লাল রঙের শাড়ি আনতাম। ভ্রুদয়ের মাঝে পরপর সূক্ষ্ম করে ভাঁজ ফেল মীরা। সন্ধ্যান গলায় শুধালো, মানে কি? এই শাড়ি তো আমাকে উমাইশা আপু দিয়েছে, তুমি কখন দিলে? আমি কিনে দিয়েছিলাম আপুকে, যাতে আমার আসার আগেই তোমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে পারি। রাস্তায় ছিলাম, জ্যাম ছিল প্রচুর, তাই লেট হলো। মীরা নিশ্চুপ। আচানক ওশান তার হাত ধরে কাছে টানল। মীরা হতবিহ্বল হয়ে তৎক্ষণাৎ বলল, আরে আশ্চর্য, টানাটানি করছো কেন? দেখা করতে আসলেই শুধু টানাটানি, অসল লোক। বাঘ বিতনটায় লিপ্ত হলো না ওশান। সে মীরার চিবুক ধরে নতজানু হয়ে থাকা মীরাকে সোজা করল। ঠোঁট ছোঁয়ালো গভীর করে চিবুকে। গাল দুটো আগলে ধরে অধরে স্পর্শ আঁকলো অনবরত। গলায় নেমে এসে গভীর করে ঠোঁট ছোঁয়ালো। মীরার অবস্থা তখন বেহাল। মুক্ত বাতাসে ওরা ঘাসের মতো করে কাঁপুনি দিচ্ছিল অবিরত। কাপাটে কণ্ঠে কোনো মতে ধমকে বলার চেষ্টা করলো। ছাড়ো। ওশান ছাড়ল না মীরাকে, বরং বাঁধল নিবিড় করে। কানে পিঠে অদ ছুঁয়ে দিতে দিতে জবাব দিল, আজকে নো ছাড়াছাড়ি, নো দূরে যাওয়া যাবি। আজকে শুধু ভালোবাসাবাসি হবে ম্যাডাম। লেট মি লাভ ইউ। ওশান বাগানের চারা রোপণ করছে, বুনো গোলাপের চারা।
মীরা বারান্দায় দাঁড়িয়ে ওশানের চারা রোপণ করা দেখছিল। এক মনে সিক্ত কেশ দিয়ে তার পানি পড়ছে টপ টপ করে, সেদিকে খেয়াল নেই তার। পানি পড়ে তার সদ্য নতুন শাড়িটার আঁচল পুরো ভিজে গিয়েছে। ভেজা আঁচল অনুক্ত সমীরে উড়ে যখন তার হাতে বাড়ি খেলো, তৎক্ষণাৎ হুঁশ ফিরল মীরার। ওশান তখন উঠে দাঁড়িয়েছে। মীরা ছুটল রুমে। ওশানের সাথে যেন চোখাচোখি না হয় তার জন্য। আজ সকাল থেকে সে এক প্রকার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অদ্ভুত হলো সত্য, মীরা ভীষণ লজ্জা পাচ্ছে, ভয়ানক লজ্জা। ওশানের মুখোমুখি হতে হবে তা ভাবলে তার গা হিম হয়ে উঠছে। ত্রপার ভারে কি মুশকিল। রুমে উপস্থিত হওয়ার পর মীরা চটপট সিদ্ধান্ত নিল সে শাড়ি বদলে উমাইশের রুমে ঢুকবে। সে একবার যে ঢুকবে, ওশান বাসা থেকে না যাওয়া পর্যন্ত আর বের হবে না, কিছুতেই না। স্বজ্ঞাক্তি করা শেষ করে মীরা নতুন একটা শাড়ি হাতে নিল। ওয়াশরুমে শাড়ি হাতে ছুটল, তৎক্ষণাৎ ওশান রুমে হাজির। এই মেয়ে, এই দাঁড়াও। কান এঁটে করা ধমক শুনে মীরা থামল মাঝপথে, পিছন ফিরল নতজানু রূপে। দৃষ্টিপাত যখন তার ভূমিতে স্থির, তখন সে শ্রবণ করল তাড়াহুড়ো করে ফেলা পদচারণের শব্দ, প্রখর ধ্বনি কর্ণকুহুরে এসে বাজছে বারবার। আর চোখের সম্মুখে তাকাতেই খেয়াল হয় ওশান তার সামনে দাঁড়িয়ে। লোকটার মুখোপই দর্শন করা হলো না মীরার। নত জানো যে সে। সকাল থেকে এমন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? ঘুম থেকে উঠে পেলাম না, বাইরে যাওয়ার সময়ও দেখলাম না। বাগানে গাছ লাগিয়ে উঠে দাঁড়ানোর পর ছুটে চলে গেলে, আর এখন আবার পালাচ্ছ, সমস্যা কি? স্বাভাবিক হওয়ার প্রয়াস চালালো মীরা। হাতের শাড়ি কখন যে পিছলে পড়ে গিয়েছে তা টেরি পায়নি সে। নিজে থেকে নজর সরিয়ে মাথা তুলল, বলে উঠল, পালাবো কেন? কাজ ছিল তাই রুমে ছিলাম না। ওশান তীক্ষ্ণ নজর বিদ্ধ করলো মীরাকে। বোঝার চেষ্টা করলো আসলে হয়েছেটা কি এই মেয়ের। মীরা যে এইমাত্র মিথ্যা বলেছে তা সে পুরোদমে নিশ্চিত। একটু নিখুঁতভাবে মীরাকে অবলোকন করার পর ওশানের আসল ব্যাপারটা বোধগম্য হলো। অদ্ভুত হাসল সে, কণ্ঠের খাত নামিয়ে গভীর স্বরে প্রশ্ন করল, কালকের ব্যাপারটার জন্য লজ্জা পাচ্ছ, তাই না? মিথ্যা বলবে না? মীরা অপ্রতিভ হলো। বুঝলো কি করে এই লোক। আশ্চর্য, সে কি মুখবের প্রতিক্রিয়া ফুটিয়ে তুলেছিল? হয়তো, না হলে বুঝবে কি করে? ওশানের প্রশ্নে নিরুত্তর সে ছুটল ওশানকে ফাঁকি দিয়ে বাথরুমে। পেছনতে ওশান তখন চেঁচিয়ে বলল, আশ্চর্য মেয়ে, লজ্জা পাওয়ার কি আছে? কাল রাতে না লজ্জা ভেঙে দিলাম? রামিসা মাহবুব বাংলাদেশের একজন দায়িত্ববান সাংবাদিক, তা নিঃসন্দেহে বলা যায়। তার হত্যাকারী তার আপন বোন রাহানুমা। ঠিক কী কারণে তাকে রাহানুমা হত্যা করেছে তা জানা যায়নি এখনও। এই বিষয়টা সম্পর্কে আমি বলি স্যার। রুমিসা ছিল রাহমুনার ফুফাতো বোন, আপন বোন নয়। তবে এদের দুজনকে এ যাবৎ আপন বোন হিসেবেই সর্বদাই পরিচয় দিয়ে আসা হয়েছে। রাহমুনার বাবা মাহবুব তালুকদার, তিনি তার বোনের অকাল মৃত্যুর পর রুমিসা মাহবুবকে নিজের কাছে এনে নিজের মেয়ের মতো লালন পালন করা শুরু করেন। রুমিসার বাবা ছিল না, তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার রুমিসা এবং তার মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করেন। মাহবুব তালুকদার এবং তার স্ত্রী রুদিবা সবসময় রুমিসাকে নিজের আপন মেয়ে রাহানুর থেকে রুমিসাকে বেশি ভালোবাসতেন। কারণটা জানা নেই সঠিক। রাহানুমা নিজের বাবা মাকে অন্য একটা মেয়েকে বেশি ভালোবাসায় মর্যাদা দিতে দেখে তিনি ছোট থেকে হয়ে উঠেছিল অদ্ভুত, রকচটা এবং অযত্ন অহংকারী। দিনকে তিনি অবহেলায় বড় হতে থাকা রাহমুনার মনে ছিল রমিসাকে নিয়ে বেজায় হিংসা আর ক্ষুদ্রতা। রাহনুমার রুমিসার প্রতি ঘৃণা শুরু হয় এখান থেকেই।
তারপর কিভাবে কি করে রাহমোনার প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে যুক্ত হলেন এক সন্ত্রাসী দলের সাথে। সেখান থেকে তিনি হয়ে উঠলেন হিংস্র নরপশু। একটা সময় পরিবার থেকে নির্বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। তারপর একদিন রাতে অন্ধকারে নিজের বাড়ি ফিরে নিজের বাবা মাকে হত্যা করলেন, অন্তত বাজেভাবে। তার লক্ষ্য ছিল রুমিসাকেও মেরে ফেলা, কিন্তু রুমিসা এখনও পড়াশোনার জন্য ঢাকায় থাকতেন। সুযোগ পাননি সে রুমিসাকে হত্যা করার। তার কয়েক বছর পর একদিন যখন মোক্ষম সুযোগ হাতে পেলেন, তিনি সেদিন রুমিসাকে মেরে ফেলেন। তিনি রুমিসার 2 পুত্র সন্তানের সামনে।